হেই, কি অবস্থা সবার? আমি জয়ী, আর আপনারা দেখছেন এখানে ভূত আছে। শোক যখন মানুষকে গ্রাস করে তখন মানুষ সান্ত্বনা খোঁজে, কিন্তু সেই সান্ত্বনা যদি ডেকে আনে নরকের সবচেয়ে আদিম অন্ধকারকে। 2026 সালের রক্ত হিম করা হরর ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ইভিল ডেড বার্নের নরক কুণ্ডে আপনাদের স্বাগতম। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জোসেফ নামের এক যুবককে। সে তার দাদু বেঞ্জামিনের পুরনো নথিপত্র ঘেঁটে এক ভয়ানক সত্যের মুখোমুখি হয়। ইতিহাসবিদ বেঞ্জামিন আসলে সার্কেল অফ ওয়াইজ ম্যান নামের এক গোপন দলের সদস্য ছিলেন। সারা জীবন তিনি খুঁজে বের করার চেষ্টা করেছিলেন নরকের সেই অভিশপ্ত বই, বুক অব দ্য ডেড। বেঞ্জামিনের রেকর্ড করা সেই পুরনো অডিও টেপ থেকে জানা যায় 1000 বছর আগেই কিছু নিষিদ্ধ মন্ত্রের কারণে খুলে গিয়েছিল নরকের দরজা, আর সেখান থেকেই এই পৃথিবীতে প্রবেশ করেছিল এক আদিম পিশাচ, যার নাম ক্যান্ডারিয়ান ডেমন। এই পিশাচ মানুষের শরীর দখল করে তাদের বানিয়ে দেয় ডেডাইট। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল, এই ডেডাইটদের আলাদা কোনো অস্তিত্ব নেই, একক মস্তিষ্কের সুতোয় বাঁধা। অর্থাৎ একজন ডেডাইট যা জানতে পারে, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব ডেডাইট তা জেনে যায়। গবেষণার সময় বেঞ্জামিন এমন এক অস্ত্রের সন্ধান পেয়েছিলেন যা এই অশুভ শক্তিকে চিরতরে ধ্বংস করতে পারে। কিন্তু পিশাচদের হাত থেকে বাঁচাতে তিনি সেই মারণাস্ত্রে একটা তান্ত্রিক মোহর লাগিয়ে রেখেছিলেন, আর সেইটাকে লুকিয়ে রেখেছিলেন, কারণ এই সিল ভাঙলেই পিশাচরা জেনে যাবে এই অস্ত্রের ঠিকানা। আর ঠিক সেইটাই হলো। জোসেফের একটা ভুলের কারণে ভাঙল সেই প্রাচীন সিল, আর তখনই বহু দূরে এক গভীর অন্ধকারে জেগে উঠল এক পিশাচী আত্মা। সিন শিফট করে নিয়ে যাওয়া হয় একটা শান্ত লেকের পাড়ে। লিও এবং জ্যারেড নামের 2 বন্ধু সেখানে মাছ ধরছিল। শান্ত মনোরম একটা দিন, কিন্তু সেই শান্তি স্থায়ী হল না। আচমকায় জ্যারেডের ছিপে ভারী কিছু একটা আটকে গেল। পুরো শক্তি দিয়ে জ্যারেড যখন ছিপটি টেনে তুলল, পানির নিচ থেকে কোনো মাছ নয়, ভেসে উঠল একটা মানুষের কাটা মাথা। জ্যারেড কিছু বুঝে ওঠার আগেই পানি ফুঁড়ে বেরিয়ে এলো একটা রক্তাক্ত হাত। জ্যারেডকে টেনে হিঁচড়ে নিয়ে গেল পানির অতল গভীরে। বন্ধুর চিৎকার শুনে লিও যখন বোট নিয়ে এগিয়ে গেল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জ্যারেডের শরীরের অর্ধেকটা চিবিয়ে খেয়ে ফেলেছে সেই জলপিশাচী জেসিকা, যে ইতিমধ্যেই পুরোপুরি ডেডাইটে রূপান্তরিত হয়েছে। ভয়ে আতঙ্কে লিওর যখন শরীর কাঁপছে, জেসিকা এক ঝটকায় উল্টে দিল তার বোট। লেকের পানি যেন মুহূর্তেই পরিণত হলো ফুটন্ত অ্যাসিডে। ছটফট করতে করতে লিও কোনো মতে তীরে এসে পৌঁছালো। তখন দেখা গেল তার শরীর থেকে চামড়াগুলো খসে পড়ছে। জেসিকা তার উপর দিয়েই হেঁটে চলে গেল লোকালয়ের দিকে। রাত তখন গভীর। নির্জন হাইওয়ের মাঝখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল জেসিকা। দূর থেকে তীব্র গতিতে ছুটে আসছিল একটা গাড়ি। ব্রেক চাপার আগেই সজোরে ধাক্কা মারল জেসিকাকে। আর সেই গাড়ির স্টিয়ারিংয়ে যে বসেছিল সে আর অন্য কেউ নয়, উইল প্রাইস। কিন্তু উইল কেন মাঝরাতে সেই নির্জন রাস্তায়? গল্পটা বুঝতে আমাদের ফিরে যেতে হবে কয়েক ঘন্টা পেছনে। একটা রেস্টুরেন্টে উইলের ছোট ভাই জোসেফের জন্মদিন উদযাপন করা হচ্ছিল। সেখানে উপস্থিত ছিল উইলের ফ্রেঞ্চ স্ত্রী অ্যালিস এবং জোসেফের প্রেমিকা থিয়া। বাইরে থেকে উৎসবের আমেজ থাকলেও উইল আর অ্যালিসের সম্পর্কের ভেতরটা ছিল বিষাক্ত। সন্তান নেওয়া এবং অ্যালিসের অতিরিক্ত ধূমপানের অভ্যাস নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। রাগের মাথায় অ্যালিস উইলকে অভিশাপ দিয়ে বলে, তুমি নরকে গিয়ে পৌঁছবে। উইলের ভেতরের ক্ষোভ তখন নিয়ন্ত্রণহীন। মদ্যপ অবস্থায় সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর চলে যায় সেই অভিশপ্ত হাইওয়েতে। আর তখনই তার গাড়ির সামনে এসে দাঁড়ায় জেসিকা। ধাক্কার চোটে জেসিকার ঘাড় ভেঙে শরীর থেকে আলাদা হয়ে গেল, কিন্তু সে তো কোনো মানুষ নয়, এক পিশাচ। দুমড়ে মুচড়ে যাওয়া জ্বলন্ত গাড়ির ভেতর আটকা পড়ল উইল। জেসিকার সেই কাঁটা মাথা উইলের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল এক প্রাচীন নরক মন্ত্র। মুহূর্তের মধ্যেই ক্যান্ডারিয়ান ডেমন প্রবেশ করল উইলের শরীরে। গাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠল। মৃত্যুর আগে জেসিকার মুখ দিয়ে পিশাচটি শুধু একটাই কথা বলল, আমাদেরকে আমাদের পরিবারের কাছে নিয়ে চলো। তোমাদের কাছে এমন কিছু আছে যা আমাদের প্রয়োজন। কয়েকদিন পর উইলের শেষকৃত্যের দিন। কালো পোশাকে ঢাকা ক্রমেশন হাউসের চারিদিকে শুধু শোকের ছায়া। উইলকে হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েছে অ্যালিস, কিন্তু উইলের পরিবার, বিশেষ করে তার শ্বশুর, এই মৃত্যুর জন্য অ্যালিসকেই দায়ী মনে করছে।
সেখানে উপস্থিত ছিল জোসেফ, থিয়া, হুইল চেয়ারে বসা বৃদ্ধা নানি পলি এবং তাদের পোষা কুকুর ম্যাক্স। উইলকে যখন চুল্লির আগুনে পোড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, অ্যালিস তখনও জানত না উইলের লাশ পুড়লেও যে অশুভ শক্তিকে সে সাথে করে নিয়ে এসেছে তা এই পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য তৈরি হচ্ছে। পৃথিবীতে এমন অনেক সম্পর্কই আছে যেগুলো বাইরে থেকে দেখলে খুবই স্বাভাবিক এবং সুন্দর লাগে। ঠিক তেমনি বাইরে থেকে দেখলে মনে হবে উইল আর অ্যালিসের বৈবাহিক জীবন ছিল অনেক সুখের, কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে ছিল এক নির্মম সত্য। উইলের মৃত্যুর পরেও অ্যালিসের মনে তাজা ছিল তার পৈশাচিক নির্যাতনের ক্ষত। উইল ছিল এক মানসিক বিকৃত অত্যাচারী স্বামী। ক্রোমেসন হাউসে যখন ব্যাকগ্রাউন্ডে তাদের বিয়ের সেই চেনা সুরটি বাজছিল, অ্যালিসের চোখে তখন কান্না নয়, ভাসছিল পুরনো নরক যন্ত্রণার স্মৃতি। ঠিক তখনই ভেতরের ঘরে উইলের কফিনটি যখন আগুনে পোড়ানোর প্রস্তুতি চলছে, উইলের বাবা এডগার লুকিয়ে সেখানে প্রবেশ করে। নিজের সন্তানকে শেষবারের মতো দেখার আকুলতা। কফিনের গায়ে হাত রেখে যেই না সে বিদায় নেবে, হঠাৎ কফিনের ভেতর থেকে ভারী কাঠের উপর নখের আঁচড় এবং ঠকঠক শব্দ। পুরো ঘর নিস্তব্ধ হয়ে আছে। এডগারের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। ছেলে বেঁচে আছে ভেবে সে উন্মাদের মতো কফিনের ঢাকনা ভাঙতে শুরু করে, কিন্তু ঢাকনা খুলতেই যা বেরিয়ে এলো তা কোনো জীবিত মানুষ নয়। কফিনের ভেতরের সেই দগ্ধ লাশটি আচমকাই চোখ মেলে তাকালো। সে উইল নয়, সে এখন এক রক্ত পিপাসু ডেডাইট। এক ঝটকায় সে এডগারের হাত পুড়িয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল ভেতরের কর্মচারীর ওপর। মুহূর্তের মধ্যেই তার ধারালো নখ দিয়ে লোকটার শরীর আর ঘাড় ছিঁড়ে আলাদা করে দিল। এডগার কোনো মতে সেখান থেকে জ্যান্ত পালিয়ে আসতে পারলেও সে জানত না উইলের নখের এক সামান্য আঁচড় তার শরীরে এক মরণ ব্যাধি ঢুকিয়ে দিয়েছে। ক্যান্ডেরিয়ান ডিমনের সেই বিষাক্ত ইনফেকশন মুহূর্তেই গ্রাস করতে শুরু করে এডগারের আত্মাকে। এভিল ডেডের দুনিয়ায় একটা ছোট্ট আঁচড়ও যেন মৃত্যুর চেয়ে ভয়ানক। পরিবারের বাকিরা কিছুই জানত না। তারা ফিরে আসে তাদের পুরনো লেক হাউসে, যেখানে একদিন উইল আর অ্যালিসের বিয়ে হয়েছিল। কিন্তু এবার এই বাড়ির বাতাসটা আনন্দের নয়, ভারী হয়ে উঠেছিল এক অদ্ভুত চেনা অস্বস্তিতে। যেন দেয়ালের ওপার থেকে এক অদৃশ্য চোখ তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। যারা ইভিল ডেডের আগের পর্বগুলো দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি সেই চেনা রুবিস হোম। ওদিকে উইলের মা সুজান উপরের চিলে কোঠায় গিয়ে তাদের দাদুর পুরনো সব ঐতিহাসিক গবেষণার কাগজ আর সেই অভিশপ্ত বইয়ের নথিপত্র আবর্জনার মতো ফেলে দিতে শুরু করে। জোসেফ তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের দাদু সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন সার্কেল অফ ওয়াইজ মেনের সদস্য, যিনি জানতেন এই আদিম অন্ধকার একদিন ঠিক ফিরে আসবে। কিন্তু সুজান কোনো কথা শুনতে নারাজ। সে জানত না এই নথিপত্রগুলো নষ্ট করার কারণেই অভিশপ্ত আত্মাটি তাদের উপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠছে। নিচে তখন এডগারের শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। তার কানে বাজছিল এক অলৌকিক অশুভ কণ্ঠস্বর, যা তাকে নিজের ক্ষতি করার জন্য উস্কে দিচ্ছিল। বেসমেন্টে গিয়ে এডগার যখন নিজের কবজি কাটার জন্য ছুরি উঁচিয়ে ধরেছে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় অ্যালিস। সে এডগারকে আটকিয়ে দেয়, কিন্তু সে তখনও বুঝতে পারেনি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আসলে এক নরকের পিশাচের পুতুল মাত্র। ক্যান্ডেরিয়ান ডিমনের নিজের কোনো শরীর নেই, সে কেবল মানুষের মাংসপিণ্ডকে নিজের বাসা বানায়। রাতের ডিনার টেবিল, পুরো পরিবার একসাথে বসেছে, কিন্তু পরিবেশটা কেমন যেন থমথমে। তাদের পোষা কুকুর ম্যাক্স আচমকায় এডগারের দিকে তাকিয়ে পাগলের মতো ডাকতে শুরু করে। পশুর একটা সহজাত ক্ষমতা আছে, তারা কোনো অশুভ শক্তিকে টের পায়, এমনকি তারা দেখতেও পারে। মূলত সে বুঝে গিয়েছিল এই শরীরের ভেতরে অন্য কেউ বাস করছে। টেবিলের আড্ডা মুহূর্তেই রূপ নিল এক মানসিক যুদ্ধে। এডগারের আচরণ প্রতি মুহূর্তেই হিংস্র হয়ে উঠছিল। সে সুজান আর জোসেফকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিতে থাকে। যখন সুজান বলল উইলের আত্মা হয়তো স্বর্গে শান্তিতে আছে, এডগার তখন এক পিশাচি হাসিতে ফেটে পড়ে বলল, না, ও নরকের আগুনে পুড়ছে, ঠিক যে অভিশাপটি মৃত্যুর আগে অ্যালিস উইলকে দিয়েছিল। এরপর যা ঘটল তা দেখার জন্য ঘরের কেউই প্রস্তুত ছিল না। এডগার টেবিল থেকে একটা ধারালো ফোর্ক তুলে নিয়ে চোখের পলকে গেঁথে দিল অবলা কুকুর ম্যাক্সের শরীরে। ম্যাক্স ছটফট করতে করতে সেখানেই প্রাণ হারালো। ঘর জুড়ে চিৎকারের রোল ওঠার আগেই এডগার সেই রক্তাক্ত ফর্কটি নিজের বুকেও বসিয়ে দেয়।
রক্তাক্ত অ্যাডগারকে বাঁচানোর জন্য জোসেফ আর থিয়া গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির ভেতরেই উন্মোচিত হলো অ্যাডগারের আসল রূপ। তার চোখ দুটো দাও দাও করে হলুদ হয়ে উঠল, গলা দিয়ে বেরিয়ে এলো এক নরকীয় অট্টহাসি। থিয়াকে লক্ষ্য করে সে চলন্ত গাড়িতেই হামলা চালালো। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল রাস্তার ধারে। জোসেফ ভয়ে বন্দুক তাক করলেও নিজের বাবার উপরে গুলি চালাতে সে পারল না, কিন্তু থিয়া সাহসের পরিচয় দিল। পাশের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সে অ্যাডগারকে আঘাত করল। চারিদিকে ধোঁয়ায় অন্ধকার। থিয়া ভেবেছিল পিশাচটা বোধহয় থেমে গেছে, কিন্তু না। অ্যাডগার গাড়ির সিটের লোহার রডটি এক ঝটকায় ভেঙে সোজা ঢুকিয়ে দিল থিয়ার মুখের ভেতরে। রডটি মাথা ফুঁড়ে আর পার হয়ে গেল। নিজের চোখের সামনে প্রেমিকার এই রক্তাক্ত বিভৎসতা দেখে জোসেফ চিৎকার করতে করতে জঙ্গলের দিকে পালিয়ে বাঁচল। ঠিক সেই সময় লেক হাউসে সুজান আর অ্যালিস ম্যাক্সের লাশ দাফন করছিল। ঝড়ো হাওয়া বইছিল চারিপাশে। সেই হাওয়ার দাপটে ঘরের ভেতরে থাকা দাদুর পুরনো নথিপত্রগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। অ্যালিস যখন একা একা সেই পাতাগুলো ওল্টাতে শুরু করে, তার চোখে পড়ে 1983 সালের অক্টোবরের কিছু ভয়ানক ডায়েরি। কি লেখা ছিল সেই ডায়েরিতে? 1983 সাল। যারা এভিল ডেডের পুরনো ভক্ত তারা নিশ্চয়ই জানেন এই অভিশাপের সূত্রপাত কিন্তু এই 80-র দশকেই হয়েছিল। দাদু বেঞ্জামিনের ডায়েরির পাতা ওল্টাতেই অ্যালিসের সামনে উন্মোচিত হয় এক প্রাচীন রহস্য, সার্কেল অফ ওয়াইজম্যান। সার্কেল অফ ওয়াইজম্যান নামের এই তান্ত্রিক দলটি আসলে তৈরি করেছিল এক অভিশপ্ত ছোরা, ক্যান্ডারিয়ান ড্যাগার। একমাত্র এই ড্যাগার দিয়েই ডেডাইটের আত্মা চিরতরে নরকে পাঠানো সম্ভব। কিন্তু কলোরাডোর এই গভীর জঙ্গলে এক বিশেষ সিল মেরে লুকিয়ে রাখা হয়েছিল সেই মারণ অস্ত্রকে। ভয়ে এবং কৌতূহলে অ্যালিস ডায়েরি থেকে সেই নিষিদ্ধ 4টি শব্দ উচ্চারণ করে ফেলে। সে শেষ শব্দটা উচ্চারণ করার আগেই থমকে যায়, কিন্তু ততক্ষণেই অনেক দেরি হয়ে গেছে। আমন্ত্রিত হয়ে গেছে নরকের কীট। দাফন করা সেই কুকুর ম্যাক্স পিশাচি আত্মা নিয়ে আবারও বেঁচে ওঠে এবং অ্যালিসকে আক্রমণ করে। অ্যাডগারের কাছ থেকে কেড়ে নেওয়া সেই ছুরি দিয়েই কোনো মতেই নিজেকে রক্ষা করে সে। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে ঘরে এসে আছড়ে পড়ে জোসেফ। তার চোখে মুখে নতুন মৃত্যুর আতঙ্ক। সে চিৎকার করে বলতে যায় অ্যাডগার কিভাবে থিয়াকে খুন করেছে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বাইরে দাঁড়িয়ে আছে থিয়া। কিন্তু এ কোন থিয়া? তার সারা শরীর রক্তে ভেজা, মুখ ফুঁড়ে বের হয়ে আছে গাড়ির সেই লোহার রড, অথচ সে দাঁড়িয়ে আছে এবং বেঁচে আছে। এ আসলে কি থিয়া? একটা ভয়ঙ্কর হাসি দিয়ে সে টেবিলের জ্বলন্ত মোম গিলে ফেলে আর চিৎকার করে বলে, तुम्हारी फैमिली के नाम जोस। মানুষের চেয়ে 100 গুণ বেশি শক্তি নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে সুজানের উপর। দেয়ালের সাথে আছাড় মারে সবাইকে। জোসেফ আর অ্যালিস কোনো মতে নিজেদের শেষ শক্তি দিয়ে থিয়াকে বেসমেন্টের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে তালা আটকিয়ে দেয়। বাইরে তখন শুরু হয়েছে তুষার ঝড়, আর সেই ঝড়ের ভেতর দিয়ে হেঁটে আসছে অ্যাডগার আর জ্যান্ত হয়ে ওঠা পিশাচ কুকুর ম্যাক্স। অ্যাডগার সবার সামনে নিজের মাথায় পর পর 3টা গুলি করে, কিন্তু তার পিশাচি হাসিতে কোনো চির ধরে না। বন্দুকের গুলি যে ডেডাইটদের মারতে পারে না, সেইটাই সে প্রমাণ করে ছাড়ে। ওদিকে বেসমেন্টের ভেতরে থাকা থিয়া নিজের শরীরের উত্তাপ দিয়ে পুরো বাড়ির ফার্নেস গরম করে তোলে। দেয়ালগুলো যেন ফুটন্ত লোহার মতো গরম হয়ে ওঠে। কিন্তু ডেডাইটরা শুধু হিংস্র নয়, তারা অত্যন্ত চতুর। বেসমেন্টের ওপার থেকে থিয়া মায়াবী গলায় ডাকতে শুরু করে স্মৃতিভ্রংশ হওয়া বৃদ্ধা নানি পলিকে। পলের দুর্বল স্মৃতির সুযোগ নিয়ে তাকে ইমোশনালি ম্যানুপুলেট করে, আর নির্বোধ বুড়ি নিজের হাতে খুলে দেয় নরকের সেই বন্ধ দরজা। অন্ধকার থেকে বেরিয়ে আসে থিয়া। পুরো বাড়িতে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দিতে চায় সে। জোসেফ আর অ্যালিস যখন তাকে থামানোর চেষ্টা করে, থিয়া ছাদ থেকে কোনো হিংস্র পশুর মতো সোজা এসে পড়ে অ্যালিসের ঘাড়ে। পেশাচেরা মানুষের মন পড়তে পারে। সে চিৎকার করে বলে, এই বাড়ির কোনো পুরুষ তোর হবে না, জোসেফ শুধু আমার। সে জোসেফকে ছুঁড়ে মারে ডিশ ওয়াশারের ধারালো ছুরি আর কাটার উপর। পেছনে ছুরি ঢুকে গিয়ে জোসেফ তখন যন্ত্রণায় ছটফট করছে। থিয়া তার উপরে বসেই অট্টহাসি দিচ্ছে আর বলছে, আমি ছিলাম তোর প্রথম প্রেম, আর আমিই হব শেষ। জোসেফ নিজের মরণ কামড় হিসেবে থিয়ার গলায় ওয়াইন ওপেনার গেঁথে দেয়, কিন্তু পিশাচের তো কোনো ব্যথা নেই। সে উল্টো নিজের গলা নিজেই আরও চিরে ফেলে। ঠিক তখনই হুইল চেয়ারে বসা পলি চিৎকার করে ওঠে,
টাকা চাস তো যা, আমার বালিশের নিচে আছে, আমার নাতিকে ছাড়। বুড়ির এই পাগলামি দেখে বিরক্ত হয়ে থিয়া পলের মুখ থেকে তার বাঁধানো নকল দাঁতটা টেনে বের করে। নিজের মুখের বিষাক্ত লালা সেই দাঁতে মাখিয়ে আবারও পলের মুখে পুরিয়ে দেয়। এবার সব মনে পড়বে রে বুড়ি, তোর স্বামী ড্যাগারটা কোথায় লুকিয়ে রেখেছে বল। পলের চোখে তখন মৃত্যুর হিম শীতল ভয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অ্যালিস পেছন থেকে পলেরই প্রস্থেটিক লেগ দিয়ে থিয়ার মাথায় সজোরে আঘাত করে। থিয়া সিঁড়ি দিয়ে নিচে পড়ে যেতেই জোসেফ এক ভারী পাথর দিয়ে থিয়ার মাথাটা থেঁতলে পিষে দেয়। থিয়ার অধ্যায় শেষ হয়। কিন্তু আসল দুঃখ তো সবে শুরু। পলের মুখে থিয়ার সেই বিষাক্ত লালা প্রবেশ করতেই সে বাতাসে ভাসতে শুরু করে। পঙ্গু বুড়ি অলৌকিক শক্তিতে সোজা হয়ে দাঁড়িয়ে সুজানকে ডাকে, সুজান বেটি কাছে আয়, আমরা আবারও এক পরিবার হব, উইলও চলে এসেছে। সন্তানের মোহে অন্ধ সুজান জানালার ওপারে থাকা পিশাচ অ্যাডগারকে ভেতরে টেনে নেয়। দুজনেই এক বিভৎস রক্তমাখা চুম্বনে লিপ্ত হয়। সুজানের ভেতরেও তখন ডালপালা মেলেছে ক্যান্ডেরিয়ান ডিমন। অ্যাডগার ভেতরে এসে জোসেফকে দেয়ালে আছড়ে মারে। অ্যালিস তখন সিঁড়ির নিচে এক অন্ধকার কোণে লুকিয়ে। জোসেফ মার খেতে খেতেও চিৎকার করে বলে, অ্যালিস, অ্যালিস, দাদুর ডায়েরিতে লেখা অ্যাটিকে যাও, ড্যাগারটা খুঁজে বের করো। অ্যালিস উপরে যাওয়ার আগেই নিজেকে তৈরি করে নেয়। সে হাতে তুলে নেয় এক প্রাচীন রোটারি করাত। উপরে যেতেই নানি পলি তার কানে একটা কলম গেঁথে দেয়। কান কেটে রক্ত ঝরতে থাকে অ্যালিসের, কিন্তু সে হার মানতে রাজি নয়। কাঁচের টুকরো পলির চোখে ঢুকিয়ে দিয়ে তাকে হুইল চেয়ারের সাথে বেঁধে সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে দেয় সে। অ্যাডগারের হাত থেকে বাঁচতে অ্যালিস আর সুজান বাথরুমে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু বাথরুমের ভেতরেই সুজান পুরোপুরি ডেডাইটে পরিণত হয়। সে অ্যালিসকে মনে করিয়ে দেয় কিভাবে উইল তার পেটে ফুটন্ত পানি ঢেলে টর্চার করেছিল। অ্যালিস কাঁদতে কাঁদতে সুজানের বাঁধন খুলে দেয় আর বলে, উইল আমাকে পশুর মতো মারত, কিন্তু আপনি কখনো বিশ্বাস করেননি। সুজান এক পিশাচি হাসিতে উত্তর দেয়, হ্যাঁ, আমি সব জানতাম, কারণ আমি তোকে কখনো ভালোবাসিনি। সুজান আক্রমণ করতেই অ্যালিস সেই রোটারি করাত দিয়ে বাথরুমের ছাদ কেটে উপরের চিলে কোঠায় গিয়ে পৌঁছায়। সেখানে ছিল দাদুর সেই গোপন ঘর, যেখানে রাখা শত শত ড্যাগার। কিন্তু আসল কোনটা? ঠিক তখনই জোসেফের কণ্ঠস্বর শোনা যায়। কিন্তু না, সে তো জোসেফ নয়, সে একটা ডেডাইট জোসেফ। অ্যালিস একের পর এক ড্যাগার তার গায়ে মারতে থাকে। অবশেষে আসল ক্যান্ডেরিয়ান ড্যাগারটি জোসেফের বুকে ঢুকতেই এক নরকীয় চিৎকারে জোসেফের শরীর ছাই হয়ে যায়। পেছন থেকে সুজান আর অ্যাডগার তেড়ে আসতেই অ্যালিস ছাদ থেকে চিমনির ভেতর ঢুকে পড়ে। করাত দিয়ে সে সুজানের মাথা ধর থেকে আলাদা করে দেয়। তারপর লাইটার জ্বালিয়ে পুরো লেক হাউসে আগুন ধরিয়ে দিয়ে বলে, ভাঁড়ে যাক তোমার পরিবার। বাড়িটি জ্বলছে। নিচে পড়ে থাকা ড্যাগারটি তুলে নিয়ে অ্যালিস যখন বাইরে বের হতেই যাবে, পিশাচ কুকুর ম্যাক্স শেষবারের মতো আক্রমণ করে তাকে। কিন্তু এবার ড্যাগারটি তার বুকে ঢুকিয়ে দিয়ে তাকে চিরতরে শান্ত করে অ্যালিস। কি ভাবছেন, সব শেষ? না, জ্বলন্ত ধ্বংসস্তূপের মধ্য থেকে এক কুচকুচে কালো অবয়ব ধোঁয়া ফুঁড়ে বেরিয়ে আসে। তার সারা শরীর পুড়ে গেছে, চেনার কোনো উপায় নেই। কিন্তু তার ভেতরের ক্যান্ডেরিয়ান ডেমন এখনও জীবিত। সে আর অন্য কেউ নয়, উইল। উইল তার বিয়ের সেই মণ্ডপ পুড়িয়ে দিয়ে জ্বলন্ত চোখে অ্যালিসকে তাড়া করতে করতে নিয়ে যায় সেই পাশের কনস্ট্রাকশন সাইটের দিকে। অ্যালিস তখনও পালাচ্ছে। তার শরীর অনেক ক্লান্ত, অবশ্যই আসছে। কোনো মতে লুকিয়ে সে 911-এ কল করার চেষ্টা করতেই ফোনের ওপাশ থেকে বেজে উঠল তার বিয়ের সেই অভিশপ্ত গান। উইল ঠিক তার পেছনেই দাঁড়িয়েছিল, কিন্তু এ এক অন্য উইল, ক্যান্ডেরিয়ান ডেমনের আসল রূপ, যা পলক ফেলার আগেই কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছিল বাতাসে। লড়াইয়ের এক পর্যায়ে অ্যালিস ছিটকে পড়ল কনস্ট্রাকশনের এক গভীর গর্তে। লোহার একটা ধারালো রড সোজা গেঁথে গেল তার পায়ের আর পারে। উইল পিশাচে হেসে কনস্ট্রাকশন মেশিনটা চালু করে দিল। উপর থেকে গলিত আলকাত্রা আর গরম পিচ এসে জমা হতে লাগলো সেই গর্তে, যেখানে অ্যালিস আটকিয়ে আছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ তার শেষ শক্তিটুকু ফিরে পায়। অ্যালিসও তাই পেল। নিজের গোড়ালি ছিঁড়ে সে পাটার রড থেকে বের করে আনলো। তখন উইল তাকে গ্রাস করতে এগিয়ে এলো। অ্যালিস দাদুর সেই ছোড়াটি ছুঁড়ে দিল আলকাত্রার দিকে। এটাই চাস তো? তবে নে, এইটা বলেই সে ছুঁড়ে ফেলল। লোভের বশে উইল যেই না সেদিকে পা বাড়ালো, অ্যালিস চালু করে দিল ভারী জ্যাক হ্যামার মেশিনটি।
মেশিনের এক প্রচণ্ড আঘাতে উইল ছিটকে পড়ল ফুটন্ত আলকাত্রার খনিতে, কিন্তু শেষ মুহূর্তে সে খপ করে ধরে ফেলল অ্যালিসের পা। সেই জ্বলন্ত পিশাচের মুখে এক মুহূর্তের জন্য ভেসে উঠল আসল উইলের চেনা মুখ। ফিস ফিস করে বলল, আই লাভ ইউ। কিন্তু অ্যালিস জানত এসব কিছুই অভিনয়। তাই সে পড়ে থাকা আসল ক্যান্ডেরিয়ান ড্যাগারটি তুলে নিয়ে সোজা গেঁথে দিল উইলের বুকে। হ্যাঁ, এতক্ষণ সে যে ছোড়াগুলো ব্যবহার করছিল সেগুলো ছিল নকল। আসল অস্ত্রের আঘাতে ছটফট করতে করতে উইল তলিয়ে গেল ফুটন্ত আলকাত্রার অতল গভীরে। তার সাথে যেন চিরতরে তলিয়ে গেল অ্যালিসের ওপর হওয়া বছরের পর বছর ধরে চলা নির্যাতন। সকাল হলো। পুলিশ আর প্যারামেডিক্সরা উদ্ধার করল রক্তাক্ত অ্যালিসকে। অফিসার যখন জিজ্ঞেস করলেন এই নরক গুলজার কে করেছে, অ্যালিস কোনো রকমে বলল, আমার এক্স হাজব্যান্ড। তারপরেই সে 199 থেকে একটা সিগারেট ট্রে নিয়ে আগুন ধরালো। এ যেন শুধু ধোঁয়া ওড়ানো নয়, এ ছিল তার অতীত থেকে চির মুক্তি পাওয়ার এক নীরব উদযাপন। তবে পিশাচ কি এখানেই শেষ হলো? আসলে কি পিশাচের শেষ আছে? মিড ক্রেডিট সিনে দেখা যায় জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে নানি পলি। তার পা দুটো ভাঙা। হাইওয়ে দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় এক তরুণী দয়া করে গাড়ি থামিয়ে পলির দিকে এগিয়ে আসে। আর তখনই পলি তার নখ দিয়ে মেয়েটার পায়ে একটা আঁচড় কেটে ফিস ফিস করে বলে, তোমার পা দুটো আমাকে দেবে? আমার পা তো নষ্ট হয়ে গেছে। ক্যান্ডেরিয়ান ডিমন পেয়ে গেল তার নতুন শিকার। গল্পের শেষ ধাক্কাটা আসে পোস্ট ক্রেডিট সিনে। ক্রিমেটোরিয়ামের সেই ম্যানেজার আর তার ছোট্ট মেয়ে। সেখানে একটা বেওয়ারিশ চিতাভস্যের কলস দেখে মেয়েটি কৌতূহলী হয়ে সেখানে কি লেখা আছে তা দেখে। সেখানে লেখা ছিল অ্যালি বিক্সলার। হ্যাঁ, ইভিল ডেড রাইসের সেই ভয়ানক পিশাচি। মেয়েটি যেই না ঘরের আয়নার সামনে দাঁড়ালো, আয়নার ওপার থেকে ভেসে উঠল অ্যালির সেই চেনা বিকৃত মুখ। মেয়েটির হাত আয়না স্পর্শ করতেই আয়নার দেয়াল ভেঙে অ্যালির অভিশপ্ত আত্মা আবারও মুক্ত হয়ে প্রবেশ করল সেই চেনা পৃথিবীতে। মুহূর্তের মধ্যেই এক চিৎকারে সে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল সেই নিষ্পাপ শিশুটিকে। নরকের এই আদিম অন্ধকার কোনো দেয়াল, কোনো আয়না কিংবা কোনো আগুনে ফুরিয়ে যায় না। অ্যালিস হয়তো আজকে প্যারিসে পালিয়ে বাঁচবে, কিন্তু ক্যান্ডেরিয়ান ড্যাগারটি যতক্ষণ তার কাছে আছে, নরকের কীটরা তার পিছু ছাড়বে না। ইতিহাসের পাতা উল্টিয়ে এই অভিশাপের প্রথম সূত্রপাত কোথায় হয়েছিল? কে খুলেছিল নেক্রন মিকনের প্রথম পাতা? তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে 2028 সাল পর্যন্ত, যখন পর্দায় আসবে এই ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল ইভিল ডেড ব্রাথ। তো আজকের এই গল্পটা কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে। সাথে আপনাদের কোনো পছন্দের মুভির রিকোয়েস্ট থাকলে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।